২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পরিবর্তনের ইচ্ছে বা আকাঙ্ক্ষা তো অনেকের মনেই রয়েছে। সেই পরিবর্তনের পথে সবচেয়ে বড় প্রশ্ন যেটি হয়ে দাঁড়িয়েছে, নতুন প্রশ্ন, প্রতীক ছাড়াও হচ্ছে গণভোট। ৪টি বিষয়ের উপরে মন্তব্য করতে হবে হাঁ কিংবা নাতে। সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের পর্বের আলোচনায় থাকছে গণভোট। গণভোটের ব্যাপারগুলো কি, বিষয়বস্তুগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করব। গণভোট নিয়ে বিশ্লেষকরা কি ভাবছেন, শিক্ষাবিদরা কি ভাবছেন, তথাপি বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে বাংলাদেশের যে সকল শ্রেণী পেশাজীবীর মানুষরা রয়েছে তারা গণভোটকে ঠিক কিভাবে গ্রহণ করছেন সেই বিষয় নিয়েই আজকে আমাদের পর্ব। স্বাগত জানাই মোহনা টিভির সাড়া দাও বাংলাদেশের সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খুরশেদ আলম, বিএনপির সহায়ক সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং জাতীয় আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের আমি বর্তমান আহ্বায়ক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সবাই জানেন, ওনারা ক্ষমতা আসার সময় ওনাদের কিছু ওয়াদা ছিল যে আমাদের যে সংবিধানটা স্বৈরাচারী হাসিনার সরকার যেভাবে রেখে গিয়েছেন এটা একদম একটা আওয়ামী লীগের দলীয় সংবিধানের মতো ছিল। এখানে অনেক গণবিরোধী আইন এখানে অন্তর্ভুক্ত ছিল। আমাদের বর্তমান সকল নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বর্তমান সরকার একটা সংবিধান সংস্কার কমিটি গঠন করেছিল। ওই কমিটির নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ডক্টর আলী রিয়াজ। ওনাদের নেতৃত্বে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা ক্রমে এই সংস্কারটা এনেছেন। সংবিধান থেকে এটাকে অন্তর্ভুক্ত করতে হয় এবং পূর্বের যত গণবিরোধী যতগুলি এখানে সংবিধানে অনুচ্ছেদ ছিল এগুলি বাদ দিতে হলে এটা জনগণের একটা ম্যান্ডেট দরকার, জনগণের একটা কনসেন্ট দরকার। বিদায় এখানে সর্বসম্মতভাবে এই গণভোট হবে সিদ্ধান্ত হয়েছিল। তো আমরা বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে যদি সর্বাত্মকভাবে যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে, তাই ওই দিনই আমরা আমাদের যে জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন, যারা উপযুক্ত, তাদের পক্ষে আমরা ভোট দিব। পাশাপাশি এই যে 4টা মৌলিক বিষয়ে সংবিধানে স্থান দেওয়ার জন্য যে সংস্কারটা আনা হয়েছে, আমরা সবাই জাতি ঐক্যবদ্ধভাবে, যেহেতু এখানে বড় যে দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা এই গণভোটের পক্ষে, তাই আমরা হা ভোটেই আমরা এখানে যাব এবং হাই ভোট জয়যুক্ত হবে এবং দেশে যে সংবিধানটাকে আমরা এটা গণমুখী একটা সংবিধান করব। জনগণের কল্যাণে এই সংবিধানটা হবে। এখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, এখানে একদলীয় ব্যবস্থা থাকবে না, এক ব্যক্তির শাসন থাকবে না। এটা জনগণের যে মতামতের ভিত্তিতেই এই রাষ্ট্র পরিচালিত হবে এবং আমি আশাবাদী যে আপনারা সবাই জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেখানেও গণভোটের কথা বলা হয়েছে। সেখানেও 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলেছেন এবং যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। অনেকগুলি সংস্কারের কথা 31 দফাতে আছে। অতএব এই গণভোটের ব্যাপারে বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে এটাতে সম্মতি দিয়েছে, আমরা সম্মতি দিয়েছি। ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা গণভোটের পক্ষে গণভোটে আমরা এই সংস্কারের পক্ষে আমরা ভোটে আমরা সবাই আমরা ভোট দেব। গণভোটের প্রশ্নে বিশ্লেষক, বুদ্ধিজীবী, সাংবাদিক নানান জনের নানান মত তো থাকতেই পারে, কিন্তু গণভোট যারা দিবেন, গণভোট যাদের দ্বারা বাস্তবায়ন করার জন্যই এই আয়োজন গণভোটের, সেই গণভোট
অর্থাৎ একেবারে সাধারণ মানুষ যারা কিনা জীবিকার জন্য বিভিন্ন পথ প্রান্তরে ছুটে চলেছে, শহর থেকে শহরান্ত, গ্রাম থেকে শহরে এসেছেন, সে সকল সাধারণ মানুষ যারা কিনা বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর সাথে যুক্ত, যারা কিনা বিভিন্ন পেশার সাথে জড়িত, সে সকল সাধারণ মানুষ গণভোট নিয়ে কি বলছেন আমরা শুনতে চাই তাদের কথা। গণভোট ধারণা সম্পর্কে আমি কিছুটা শুনছি যে গণভোট হবে আগামী 26 সালের। গণভোট বিষয়ে ভালোই জানি, গণভোটটা হইলে ভালো হইব। গণভোটটা বাইরে তবে সঠিক ভাই কইতারি না, তবে মানুষের কাছে আমি শুনি, তবে কি ভোটটা এটা আমি সঠিক আমি কইতারি না। ওই যে ভোট, এই যে ধানের শীষ আছে, জামাত আছে। আমার ধারণা গণভোট তো আমরা ভোট এখনো দিই নাই, তো গণভোট এখনো অনেক মানুষ আছে যে গণভোটটা আসলে কি দিবে কি দিবে না, এটা অনেক মানুষ আছে এখনো জানে না, এবং কি আমিও জানি না। না, গণভোট সম্বন্ধে আমি তো কিছুই বুঝি না, আর জানিও না এগুলো। ভোট তো অবশ্যই দেব। আসলে গণভোটটা সম্বন্ধে আমি অতটা জানি না, বুঝছেন, আমরা সবাই জানতে চাচ্ছি। গণভোট মানে আমি যতটুকু আমার ধ্যান ধারণা থেকে বুঝি যে সবাই মিলে যাকে সিলেক্ট করবে ওই হিসেব করে একটা ব্যক্তিকে সবাই ভোট দেওয়াটাকেই গণভোট বুঝতেছে। এই সম্বন্ধে আমি বলতে পারবো না, আমি মূর্খ মানুষ বিষয়টা বুঝি না। এটা আসলে গ্রাম পর্যায়ের মানুষ ওইভাবে এখনো শিওর হইতে পারে না এটা আসলে হারটা কি নাটা কি। এটা সম্পর্কে আসলে বেসিকভাবে বলতে গেলে আমাদের তেমন কিছু আইডিয়া নেই, যেমন 30টা দফার মতন এখানে উল্লেখ করা আছে। জানি গণভোট হবে আবার হবে না, ঠিক আছে, এটাই আমি আমার জানি ভাই। এটা মানুষকে আগে বোঝানো উচিত, যার কারণ আমরা যতটুকু দেখতেছি মাঝে বিএনপি কিংবা জামাত এই দুইটা ভোটই মানুষে দিবে, কিন্তু গণভোটের ভিতরে আমরা তো অনেক মানুষের সাথে কথা বলি, অনেকেই জানে না, কারণ এটা কি দিবে কি দিবে না, দিলে কি ঠিক হবে কি ঠিক হবে না, এটা অনেক মানুষ আছে জানে না এখন। ভোট তো অবশ্যই দেব। এটা এটা যেটা হা হইবে এটা দেবো, না হলে না দেবো। কিন্তু আমার জানা নাই যে এটা ভালো হবে কিনা মন্দ হবে, এই কারণে আমি এটা জানতে চাইছি যে সরকার গণভোটটা কেন দিল। না, ভোট দেবো অবশ্যই, কিন্তু যেটা আমার ব্যক্তিগত ভোট আছে সেটা আমি দেবই, আমি যার পছন্দ করি তারই দেবই। গণভোটের যে বিষয়টা, আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে জনগণের একটা মতামত দরকার। জনগণ আসলে কি চায়, জনগণ আসলে কোন দলকে ক্ষমতায় এনে ভালো থাকতে চায়, এটা আসলে মূলত বাংলাদেশের জনগণের উপরেই নির্ভর করবে। আর যে বিষয়টা হলো আমার মতে, হ্যাঁ, গণভোট দরকার আছে, গণভোট অবশ্যই দরকার, কারণ জনগণের একটা মতামতের দরকার আছে। আজ আমরা নিরপেক্ষভাবে আলোচনা করব গণভোটের যেই 4টি প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব নিয়ে। সিদ্ধান্ত আপনার কাছে, হা কিংবা না, এই দুটি শব্দের মধ্যে একটি শব্দ বাছাই করতে হবে আপনাকে। সেই প্রস্তাবগুলো কি শুনে আসি একটি রিপোর্টের মাধ্যমে। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? 1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4 জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, এই বিষয়ে আমি মনে করি যে এই প্রথম বিষয়টা এটা প্রয়োজন আছে। দ্বিতীয়টা হলো যে এখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকা প্রয়োজন এবং প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট এই উচ্চ কক্ষ, এবং আমাদের তো 1 কক্ষ আছে, সেটা নিম্ন কক্ষ।
তো এখন এই বিষয়ে আমার নিজের ব্যক্তিগত অভিমত হলো যে আমাদের দেশে যেহেতু প্রদেশ নেই, সেহেতু কক্ষ নিম্ন কক্ষ করাটা কেমন হবে এটা চিন্তার বিষয় আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আরও 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ, সেটা আমাদের মতো দেশের জনগণের উপর একটা চাপ পড়বে। কারণ এই 100 জনের যে তাদের ভাতা এবং অন্যান্য খরচ আমাদের উপরে পড়বে। সংবিধানের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে পারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজনে এটা বলা হচ্ছে। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেখানেই এই ব্যবস্থা রাখা হয়েছে। সুতরাং পৃথকভাবে আবার উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুটো কক্ষ রেখে আবার এই দুই কক্ষের মধ্যে মতদ্বৈততার সৃষ্টি হবে এবং স্থানীয়ভাবে একটা রেষারেষি তৈরি হবে। আমাদের যে সংসদ সদস্য থাকেন তার সাথে অধিকাংশ ক্ষেত্রেই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্ব দেখা যায়, তাদের স্বার্থের দ্বন্দ্ব। ঠিক একইভাবে এই উচ্চকক্ষের 100 জন সদস্যের সাথে নিম্নকক্ষের 300 সদস্যর তখন দ্বন্দ্ব দেখা দিতে পারে অধিকাংশ ক্ষেত্রেই। সুতরাং এই বিষয়টি আমি ব্যক্তিগত অভিমত যে এ ধরনের 2 কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের থাকার প্রয়োজন এই মুহূর্তে নেই। শুনেন, এখানে পৃথিবীর 2টা বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমেরিকা এবং ভারত। আমেরিকা তো উচ্চ পরিষদ আছে, নিম্ন পরিষদ আছে, ভারতও আছে। এখানে একটা আরেকটার সাথে কখনো কন্ট্রাডিক্ট করে তারা আপনার প্রলম্বিত করে যে কোনো সরকারের যে কোনো সিদ্ধান্তকে, এরকম না। এখানে আপনার উচ্চ কক্ষ থাকলে এখানে যে আমাদের যে নিম্ন কক্ষ যেটা আছে, যেটা আমাদের জাতীয় সংসদ, তারা সবসময়ই উচ্চ কক্ষের যে বিভিন্ন পরামর্শগুলি এগুলি তারা ধারণ করে দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে এবং কোনো অবস্থাতেই এখানে কোনো কন্ট্রাডিকশন হবে না। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আমাদের দেশে যে করা হচ্ছে, যেখানে আপনার জাতীয় সংসদে 300 জন প্রতিনিধি এবং আরও 50 জন নারী প্রতিনিধি থাকবেন, পাশাপাশি উচ্চকক্ষে 100 জন হবেন, 100 জন পিয়ার পদ্ধতি হবেন। যদি আপনার সংসদে আপনি মেজরিটি পান, এখানেও আপনি ওই হারাহারিভাবে আপনি এখানে মেজরিটি পাবেন। তো এই যেহেতু 2টা কক্ষেই আপনার একই দলের বা গ্রুপের তারা প্রতিনিধিত্ব করবেন, এই জন্য এখানে কোনো অবস্থাতে কোনো ধরনের আপনার মতানৈক্য হবে না বলে আমি মনে করি। 3 নম্বর হচ্ছে, যেহেতু এটা ঐক্যমত হয়েছে, সেইটু আমি মনে করি যে জনগণও সেই ঐক্যমতের সাথে একমত হওয়া উচিত। তবে আমি এর সাথে ব্যক্তিগত অভিমত যোগ করছি এই বলে যে নারী প্রতিনিধি বরং ওপেন করে দেওয়াই উচিত। নারী আর পুরুষ পৃথক না করে যে যেখানে ইচ্ছা প্রকাশ করে সে দাঁড়াতে পারবে। পার্টি যদি নারীকে বেশি দেয়, পার্টি দাঁড় করালে পারে ভোটারদের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা সংসদ সদস্য চাই, নারী কি পুরুষ আমরা এটা দেখব না। সুতরাং নারী যে করুণার উপরে নির্ভর করবে বৃদ্ধি, এটা আমার ব্যক্তিগত মত যে এটা না থাকাই ভালো। পরিশেষে জুলাই সনদে বর্ণিত অপরাপর যে সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা, সেটা যেহেতু রাজনৈতিক দলের এই দেশে রাজনীতি করার অধিকার আছে, জনগণের তাদের সমর্থন করার অধিকার আছে, সেই বিষয়ে জাতীয় সংসদের যে সংস্কারগুলো এবং প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করা উচিত। গণভোটের পক্ষে আমরাও চাই সংস্কার হোক। কারণ বাংলাদেশে গত 15 বছর শেখ হাসিনার দুঃশাসনে যে সংবিধানকে যেভাবে নষ্ট করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের হোক, এই প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে হোক। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ সাধারণ মানুষ গ্রহণ করুক, সমর্থন করুক, সেটিও চাই। কিন্তু দেখুন, ভোটিং প্রক্রিয়াটিতে কিছু গ্যাপ আছে বলে আমার কাছে মনে হয়। এই বাংলাদেশের একটা ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ কিন্তু ওইভাবে পড়তে পারে না।
এবং এই ব্যালটে যেভাবে কিছু টেকনিক্যাল ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে, এই ওয়ার্ডসগুলো কিন্তু শিক্ষিত মানুষও অনেক ক্ষেত্রে বুঝতে পারে না, পুরোপুরি বুঝতে পারবে না। সেই জায়গা থেকে তারা আসলে কি ভোট দিচ্ছে, কী জন্য দিচ্ছে, এই জিনিসটি তাদের কাছে একটা গ্যাপ থাকবে। সেই জায়গা থেকে হয়তো প্রপার সমর্থন বা প্রপার ভোটটি তারা দিতে পারবে না, এটি একটি কারণ। আর দ্বিতীয়টি আরেকটি দুর্বলতা যে জায়গাটি, সেটি হচ্ছে যে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিমাণ প্রচার প্রচারণা বা ব্র্যান্ডিং করা দরকার ছিল এই নির্বাচনে, সেই পরিমাণ ব্র্যান্ডিং দেখিনি। আমার কাছে আজ পর্যন্ত তো কেউ আসেনি যে এই গণভোটের পক্ষে ভোট দিন বা এই গণভোটটি হচ্ছে, এরকম বার্তা আমার কাছে কিন্তু কোনো সরকারের কোনো স্টেকের পক্ষ থেকে এখনও পর্যন্ত পৌঁছায়নি। সো দ্যাট যেহেতু আমার কাছে পৌঁছায়নি রাজধানীর কেন্দ্রে থেকেও, তো সেই জায়গায় সাধারণ মানুষের কাছে কতটুকু বার্তা পৌঁছেছে, কতটুকু পৌঁছাবে, সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। যে 4টে বিষয়ে হ্যাঁ এবং না ভোটের যে ব্যবস্থা রাখা হয়েছে, এই বিষয়ে আরও ব্যাপক প্রচার করা উচিত এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং একই বিষয়ে এমন জটিল বাক্য দিয়ে তৈরি করা হয়েছে যে সাধারণ জনগণের পক্ষে এটা বোঝা বেশ কঠিন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে প্রচার করা উচিত। এমনকি বিভিন্ন জায়গায় যে এটা ভালো করে তাদেরকে সাধারণ ভোটারদের বোঝানো উচিত। এখানে টিক মার্ক এবং ক্রস মার্ক দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে আমাদের অনেকেই কলম ধরতে পারেন না, সেখানে টিক এবং ক্রস দিয়ে এটাও বেশ বাস্তবায়ন করা বেশ কঠিন হয়ে যাবে বলে আমি অভিমত ব্যক্ত করি। তার মানে কি দাঁড়ায়, মোটা দাগে যেটি দাঁড়ায় যে গণভোটটি হ্যাঁ আমরাও চাই যে হ্যাঁ জয়যুক্ত হোক, কিন্তু আবার এই গণভোটের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে দোসররা রয়েছে, তারা কিন্তু এটিকে না ভোটের পক্ষে এক ধরনের ক্যাম্পেইন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে। সেগুলোকে ডিবাঙ্ক করার জন্য সরকারের বা নির্বাচন কমিশনের ওই ধরনের উদ্যোগ আমি দেখছি না। এই বেশ কিছু কারণ, এছাড়াও আরও বেশ কিছু দুর্বলতা রয়েছে। সেই সব দুর্বলতা কাটিয়ে এই গণভোট কতটুকু সফলতা পাবে সেটি নিয়ে আমি সন্দিহান। তারপরে আমি চাই সংস্কার হোক, এবং সবচেয়ে বেশি চাই সেটি হচ্ছে জাতীয় নির্বাচনটি হোক, রাজনৈতিক একটি নির্বাচিত সরকার আসুক, মানুষের মনে স্বস্তি এবং শান্তি ফিরুক, অর্থনীতিতে গতিশীলতা ফিরুক এবং বাংলাদেশ এগিয়ে যাক, এটা চাই। বাংলাদেশে নির্বাচন অতি সুপরিচিত একটি নাম, কিন্তু এই নির্বাচনের মধ্যে যেই গণভোট যুক্ত করা হয়েছে, এই গণভোট প্রচারণার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় যাওয়ার জন্য ইতিমধ্যেই 10টি গাড়ি দেওয়া হয়েছে। প্রচারণার স্বার্থে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত যেন গণভোট সম্পর্কে সচেতন হয়, সেই বিষয়ে কিন্তু সরকার নিচ্ছেন নানা পদক্ষেপ। কিন্তু যেই দেশে নিরক্ষরতার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ মানুষ, যারা কিনা লেখাপড়াই করতে পারেননি অথবা পারছেন না, নিরক্ষরতার মধ্যেই যারা এখনো আছেন, যারা রিডিংটাও ঠিকঠাক মতো পড়তে পারেন না, তাদের কাছে এই গণভোট ঠিক কতটা কার্যকরী হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সরকারের ব্যাপক প্রচারণা চালানো উচিত। আসলে সরকারের সেভাবে প্রচারণা নেই বাস্তবে। নির্বাচন কমিশনও তার ভূমিকা ততটা পালন করছে না মনে হচ্ছে। কারণ আমি খবরে দেখলাম যে কুমিল্লা গেছে, সকালবেলা গেছে, দুপুরবেলা মানুষজন শুনে এর আগেই তারা আর এক স্থানে চলে গেছে। অন্তত এক একটা ডিস্ট্রিক্ট কমপক্ষে এক দিনের করে যাওয়া তাদের এই প্রচারণাটা হওয়া উচিত ছিল। এখনও এই যে গণভোটের 4টে পয়েন্ট, এই পয়েন্টটার হুবহু আমরা সবাই জানি না। আমরা এখন যেটা চাচ্ছি, যেহেতু আমরা গণভোট সম্পর্কে সবাই সচেতন না, তাহলে এটা নিয়ে আরও প্রচারণা চালালে আমরা গণভোট সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে এটার ব্যাপারে আমরা কাজ করতে পারবো। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অতি দ্রুতই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনটা অতি দ্রুতই হয়ে যাওয়া ভালো। এই দেশের জনগণ গণভোটের মাধ্যমে এই দেশের গণতন্ত্র ইনশাল্লাহ আগামী 12 তারিখে ফিরিয়ে আনবে। এখন এটা যদি আরও অধিক পরিমাণে প্রচার করে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে বোঝানো যায় যে এটা হাই জায়গাতে টিপ দিলে হাটা সাপোর্ট করলে কি হবে, না সাপোর্ট করলে কি হবে, এটার জন্য আমাদের যারা নেতাকর্মী বা যারা কর্মী বা সরকার প্রচারণা আরও অধিক পরিমাণে প্রচার করে এটাকে সবাইকে জানানো সরকারের পক্ষ থেকে খুবই দরকার, খুবই প্রয়োজন এই বিষয়টা। আসলে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের কাছে এই বিষয়টা এখনও সম্পূর্ণভাবে ক্লিয়ার না। তো আমরা চাই এই বিষয়টা নিয়ে নির্বাচনের আগে
যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে জিনিসটাকে আরও খুব সহজলভ্য করে দিবেন, যেন আমরা গণভোটের সঠিক সিদ্ধান্তটাই নিতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে লেখাপড়া জানে না, সে তো হ্যাঁ আর না সে নিজেই তো বুঝতে পারছে না, হ কোন অক্ষর আর না কোন অক্ষর এটা তো বুঝতে পারছে না। সুতরাং এখানেও তো দেখা যাচ্ছে যে বেশ একটা প্রক্রিয়ায় ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এখানে আপনার নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে তারা জনগণকে এই ব্যাপারে আপনার ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং সরাসরি অবহিত করবে ভোটারদেরকে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলগুলি তারা তাদের নির্বাচনী প্রচারকালীন সময় প্রার্থী নিজে এবং তাদের এজেন্ট, তাদের প্রতিনিধি, তাদের সমর্থক কর্মী যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে সরাসরি ভোটারদের মাঝে কিভাবে ভোটটা দিতে হবে, হ্যাঁ এবং না, সেটা বুঝিয়ে দিবেন। কারণ 70 সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল তার আগে ওই পদ্ধতিতে ভোট দেওয়ার কোনো সিস্টেম ছিল না। আমার মনে আছে আমি তখন ভোটার ছিলাম, তখন আমরা যারা এখানে কর্মী ছিলাম আমরা দাঁড়ে দাঁড়ে যেয়ে আমরা বুঝিয়ে দিতাম যে কীভাবে সিলটা মারতে হবে। আগে সেই সিল মারার কোনো সিস্টেমই ছিল না। অতএব তখন কোনো সমস্যা হয় নাই। ভবিষ্যতে যে নির্বাচন হবে সেখানেও ভোট প্রয়োগ করার ক্ষেত্রে হ্যাঁ না প্রয়োগ করার ব্যাপারে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তার আগেই ভোটারদেরকে সচেতন করে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। তো আমার মনে হয় প্রত্যন্ত অঞ্চলের লোক আর ওইটা জানে এখন, কারণ আপনার সবাই এখন শুধু এই রাজনীতি নিয়ে এই 17 বৎসর ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা রাজনৈতিকভাবে সচেতন করে, ঠিক আছে, এমন নির্যাতন করছে, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ নির্যাতিত হয়েছে এই রাজনৈতিক হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপের কারণে। সো এখন আমার মনে হয় সবাই সচেতন। তারপরে এর জন্য হয়তো আরও মিডিয়া ভিত্তিক বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জিনিসটা নির্বাচনের পাশাপাশি এইটা প্রচারণা করতে পারে। আসলে নিরক্ষর বলতে আমরা যদিও নিরক্ষর বলি, যেই নিরক্ষর ব্যক্তির কথা আমরা বলতেছি সেই নিরক্ষর ব্যক্তি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া চালাইতে পারে, মোবাইল ইউজ করে, ফেসবুক চালাইতে পারে, এবং তারা মানে আমরা যখন দেখি গ্রামে, আমরা যেহেতু রাজনীতি করি গ্রামে আমাদের আসা যাওয়া আছে, দেখি যে এই যারা একটা সাধারণ রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, তারা নিউজ দেখে, নিউজের আবার তারা মানে একটা পর্যালোচনা করে। এই সমস্ত যাদেরকে আমরা কিছুই বুঝে না বলতেছি তারা কিন্তু নিউজগুলি দেখে নিউজের মধ্যে কোনটা আওয়ামী লীগের পক্ষে, কোনটা বিএনপির পক্ষে, কোনটা জামাতের পক্ষে, কোনটা সঠিক নিউজ, কোনটা মিথ্যা নিউজ, কোনটা ফেক নিউজ, এগুলির উপর তারা একটা পর্যালোচনা করে। সুতরাং মানুষ অশিক্ষিত হলে মানুষ অনেকটা ট্যালেন্ট, তারা তাদের এই যেই বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তা দিয়া মানে বলে দিতে পারে যে কোনটা দরকার কোনটা দরকার না। আমরা মনে করি যে ভোটের যে বিষয়টা আছে, ভোটের বিষয়টা এখন মাঠে যেহেতু সব প্রার্থীরা গিয়েই তাদের নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু এই গণভোটের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই। সেই ক্ষেত্রে যেহেতু গণভোট গভর্নমেন্ট জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টা রাখছেন, আমি মনে করি যে জাতীয় নির্বাচনের প্রত্যেকটা প্রার্থী যদি এখন থেকে গণভোটের ব্যাপারেও প্রচার করে তাহলে সেই ক্ষেত্রে গণভোটটা ভোটের পাশাপাশি জাতীয় নির্বাচনের এমপি নির্বাচিত হওয়ার ভোটের পাশাপাশি গণভোটেরও ইম্পর্টেন্স বাড়বে এবং সেইখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশগ্রহণ করবে। হ্যাঁ, সেটা একটা ভালো কথা বলছেন। এটা আমার মনে হয় যে এটা এই যারা যেই রাজনৈতিক দলগুলা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেছে প্রার্থীগুলা, প্রত্যেক অঞ্চলের প্রার্থীগুলা, তারা হয়তো তাদের যখন দলীয় প্রচারণা করবে তখন পাশাপাশি এই জিনিসটা যদি তারা এই প্রচারণার মাধ্যমে রাখে, এই গণভোটের জিনিসটা যদি তাদের বুঝাই দেয়, সাধারণ ভোটারদের যারা বলতেছেন যে নিরক্ষর, তাদেরকে যদি বুঝাই দেয় তো আশা করি এইটার ফলাফলও ভালো পাবে। মূলত গণভোটে যে ইস্যুগুলো ইনসার্ট করা হয়েছে বা সন্নিবেশিত করা হয়েছে সেইগুলো কিন্তু আসলে মোটামুটি বাংলাদেশের জনগণের এবং গণতন্ত্রকামী জনগণের বা সাধারণ জনগণের কিন্তু দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাগুলি কিন্তু এই গণভোটের ইস্যুগুলিতে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গণভোটের বিষয়টা যে ইস্যুগুলো তুলে আনা হয়েছে সেগুলো মানুষের ইচ্ছার প্রতিফলন হইলেও এটা প্রচারণা কিন্তু আমরা বড় বড় রাজনৈতিক দল থেকে সেই রকমভাবে কাউকেই দেখছি না। প্রত্যেকটা দলই দেখছি যে নিজেদের আসন এবং ভাগাভাগি এবং সিট ভাগাভাগি কে কয় আসন পাবে সেই জিনিসটা নিয়েই কিন্তু ব্যস্ত আছে।
কিন্তু এই যে জুলাইয়ে যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, রক্তক্ষয়ী এতগুলি মানুষ মারা গেল, এটা কিন্তু এইরকমই এক আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের মানুষের একটা মুক্তির আকাঙ্ক্ষা, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিতা, চেক অ্যান্ড ব্যালেন্স, প্রশাসনের ভারসাম্য, এটা কিন্তু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া। তো সেই চাওয়াটা কিন্তু এই গণভোটের মাধ্যমে অনেকটা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সুতরাং এই জিনিসটার কিন্তু প্রচারণা সেই রকম আশানুরূপ হচ্ছে না, এটা সত্য কথা বলতেই হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়ে খুব একটা মনোযোগ দিচ্ছেন না। তাই যেহেতু বাংলাদেশের আমরা সাস্টেইনেবল একটা গণতন্ত্র চাচ্ছি, সাস্টেইনেবল মানুষের মুক্তির জন্য আমরা সবাই চাচ্ছি, এটা আমাদের সবার হৃদয়ের অন্তঃস্থলের বিষয়টা দীর্ঘদিন যাবৎ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, যাতে তারা এই বিষয়ে অতিরিক্ত প্রচারণা করেন এবং মানুষকে করেন, এবং 12ই ফেব্রুয়ারি যে একটা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে, সেটার মধ্যে যাতে হাঁটা জয়যুক্ত হয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা একটা চিরস্থায়ী রূপ পায় এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এইটাই আমার চাওয়া এবং ইচ্ছা। গণভোটের যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি প্রত্যেকটা বিষয় কিন্তু যে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এই প্রত্যেকটা বিষয় 31 দফাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা আছে। তারপরে যেহেতু আস্থার বিষয় আছে, সেই জন্য তারা চেয়েছে। আমাদের দল কখনই গণভোটের ব্যাপারে বিপক্ষে ছিল না। আমরা চাই 31 দফার বাস্তবায়ন হইলে গণভোট, আর গণভোটের প্রতিফলনই 31 দফা। সুতরাং গণভোট যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, গণভোট হতে পারে। গণভোট হলে এদেশের যে কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলি, যেমন মনে করেন নির্বাচন কমিশন, সেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সহ যেই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলি আরও অনেক বেশি স্বচ্ছ হবে এবং জবাবদিহিতার একটা পথ থাকবে। বাংলাদেশের আপামর জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার প্রতিফলন ঘটেছে জুলাই এবং বর্ষা আন্দোলনের মাধ্যমে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আন্দোলনের মাধ্যমে আমাদের মাঝ থেকে বহু আন্দোলনকারী শহীদ হয়েছেন। তবুও তাদের যে আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আত্মত্যাগের প্রতিফলন এই সামনের গণভোট। আমি প্রত্যাশা করব আগামী নির্বাচিত সরকার এই গণভোটের প্রতিফলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে গণভোটে যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, তা পূরণে সচেষ্ট থাকবেন। 12 তারিখে সংসদ নির্বাচনে যে গণভোটের যে নিয়ম রাখা হয়েছে, আমার প্রত্যাশা জাতির সর্বস্তরের মানুষের কাছে রাষ্ট্রের বৃহৎ কল্যাণে এবং ভবিষ্যতে গণতন্ত্রকে অটুট এবং ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় এই বাংলার মাটিতে, সেই লক্ষ্যে প্রত্যেকটা নাগরিকের পবিত্র দায়িত্ব এই যে আমাদের জুলাই এবং বর্ষা আন্দোলনে যেই শহীদ হয়েছে তাদের রক্ত এবং যেসব আহত মুক্তি সেনা তাদের যে ত্যাগ, সেই ত্যাগকে যেন জাতির কাছে একটি মূল্যবান মাইল ফলক হিসেবে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে হাঁ মার্কায় ভোট দেওয়ার আহ্বান করছি। আসলে এই হাই দেওয়া উচিত এবং আমি হাত দিতে চাচ্ছি, কারণ এই নির্বাচনটা শুধু একটা নির্বাচনই নয়, এই নির্বাচনটা অন্তত আগামী 100 বছর কীভাবে দেশটা পরিচালিত হবে, কোনভাবে হবে, আবার যাতে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠিত না হতে পারে, এজন্য জনগণকেও আহ্বান জানাবো হা ভোট দেওয়ার জন্য। আজকের পর্বে আমরা চেষ্টা করেছি গণভোট নিয়ে গণসচেতনতা তৈরি করতে। বারবারই বলছি, সিদ্ধান্ত আপনাদের উপরে, আপনারাই সিদ্ধান্ত নেবেন গণভোটের পক্ষে হা কিংবা নাতে রায় তো দিবেন আপনারাই। আমাদের যতটুকু কাজ আপনাদের সচেতন করা, গণভোটের বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করা। সেই পরিষ্কার করার জায়গা থেকে আজকে কতটুকু সফল হয়েছি জানি না, তবে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতেও কাজ করতে চাই। সাড়া দাও বাংলাদেশ কাজ করতে চায় জনকল্যাণে, জনগণের জন্য। যে সকল বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান কিংবা যে সকল বিষয়গুলো আপনারা পরিষ্কার হতে চান, আমরা জনগণের কল্যাণের জন্য সে সকল বিষয় নিয়ে নতুন নতুন পর্ব করে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।